এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। রাত 10:30 ঢাকা টু কক্সবাজার বাসটি এইমাত্র কাউন্টার ছেড়ে গেল। পরবর্তী বাসের যাত্রীরা ইতিমধ্যেই আসা শুরু করেছে। পরবর্তী বাসটি ঢাকা ছাড়বে রাত 11:30টায়। টয়োটা এলিয়ন সাদা গাড়িটা বাস কাউন্টারের সামনে এসে দাঁড়ালো। গাড়ির লেফট সাইডের ফ্রন্ট ডোর খুলে একটা 27-28 বছর বয়সী যুবক নেমে এলো। ড্রাইভার পেছনের ব্যাগ ডালা খুলে 3টা ট্রলি নামিয়ে রাখলো। ব্যাগ ডোর খুলে বের হলো একজন মধ্যবয়সী সুশ্রী মহিলা ও 22 বছর বয়সী একটি মেয়ে। যুবকটি ড্রাইভারকে সাথে নিয়ে 3টা ট্রলি টেনে কাউন্টারের ভেতর একপাশে রেখে মা আর বোনকে ইশারায় খালি চেয়ার দেখিয়ে বসতে বলল। সে নিজে গেল কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে। বিল পে করতে পকেটে হাত দিয়েছে এমন সময় পাশ থেকে একটা চিকন রিনরিনে কণ্ঠ বলল, এক্সকিউজ মি ভাইয়া, আমার দুটো টিকিট দিন প্লিজ। কাউন্টারের লোকটা জিজ্ঞেস করলো, আপু, টিকিট কি বুকিং দেওয়া ছিল? মেয়েটা বলল, হ্যাঁ, বুকিং দেওয়া ছিল, এই যে দেখুন অনলাইন টিকিট। নিজের হাতে থাকা ফোনটা বাড়িয়ে দিল। রক্তিম ঘাড় ঘুরিয়ে দেখলো একটা শুকনো ফর্সা লম্বা মেয়ে এসে দাঁড়িয়েছে তার পাশে। পরনে লং শার্ট, জিন্স, পায়ে স্নিকার্স আর মাথায় হিজাব পরা। গায়ের রং দেখে রক্তিমেরই প্রথমেই মনে হলো মেয়েটা রক্ত শূন্যতায় ভুগছে। সাদা চামড়া ভেদ করে নীল শিরাগুলো কপালে, হাতের উল্টো পিঠে গাছের জ্বরের মতো শাখা প্রশাখা মেলে দিয়েছে। মেয়েটা টিকিট নিয়ে চলে যেতে সে বিল পে করে 3টা টিকিট নিয়ে মা বোনের পাশে গিয়ে বসলো। তার মা ইতিমধ্যে আড্ডা জমিয়ে ফেলেছে একজন মহিলার সঙ্গে। রক্তিমের মা রিজওয়ানা ইসলাম গল্পপটু আর ভীষণ মিশুকে মানুষ। উনি যেখানে যাবেন সেখানেই অপরিচিত মানুষকেও আপন করে ফেলতে পারে। কথা বলা যেন মায়ের একটা হবের মধ্যে পড়ে। অবশ্য দীর্ঘদিন শিক্ষকতার দরুন কথা বলাটা অভ্যাসে পরিণত হয়েছে। বছর 3 হলো রিটায়ার্ড নিয়ে এখন অবসরে আছেন। তার এই মিশুকের স্বভাবের সুযোগ নিয়ে অনেকেই এর সদ্ব্যবহার করেছে। বিভিন্ন অজুহাতে টাকা হাতে নেওয়ার রেকর্ড আছে। রেজওয়ানা বিপদগ্রস্ত মানুষ ভেবে সাহায্য করেছেন 2 হাতে, কিন্তু পরবর্তীতে জানা গেছে এমন কিছুই না, বরং মিথ্যে বলেই টাকাগুলো খসিয়েছে। রেজওয়ানের 2 ছেলে মেয়ে, বড় ছেলে ফায়াজ খন্দকার রক্তিম ট্রিপলিতে অনার্স মাস্টার্স করেছে। বছরখানেক হলো একটা ফরেন কোম্পানিতে জব করছে। ছোট মেয়ে রানিয়া খন্দকার এবার অনার্স 3rd ইয়ারে পড়াশোনা করছে। আর রেজওয়ানের স্বামী আশরাফ খন্দকার একজন ব্যবসায়ী, ঢাকায় নিজেদের বাড়িতে থাকেন। রক্তিম চেয়ারে বসে ওর ছোট বোন রানিয়াকে ইশারায় জিজ্ঞেস করলো, মায়ের আবার শুরু হয়েছে? রানিয়া ভাইয়ের কানে কানে বলল, মার এক্স কলিগ। রক্তিম ঠুট উল্টে বলল, ও। এরপর 2 ভাই বোন ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। রানিয়া ইনস্টাগ্রামে ডিজাইনার ড্রেস দেখে স্ক্রিনশট নিয়ে রাখছে। ওর পরিচিত টেইলার্সের কাছে সেম ডিজাইনের কপি ড্রেস বানাবে। 11:20 বাসে সে কাউন্টারের সামনে দাঁড়ালো। সব যাত্রীরা নিজেদের লাগেজ নিয়ে বের হলো। রেজওয়ানার ছেলেকে ডেকে 2টো এক্সট্রা লাগেজ ধরিয়ে দিয়ে বলল, বাবা, এই ব্যাগগুলো আমাদের লাগেজের সঙ্গে রেখে দে, জহিরকে বল বাসে রেখে দিতে। রক্তিম মায়ের দিকে হতাশ চোখে চেয়ে লাগেজগুলো হাতে নিয়ে ড্রাইভার জহিরকে ডেকে বলল, সবগুলো লাগেজ স্টিকার লাগিয়ে বাসে রাখো। লাগেজ রেখে স্লিপারে বাসে উঠে টিকিট মিলিয়ে মা বোনকে উপরে উঠে যেতে বলল। রেজওয়ানা মুখটা কাঁচামাচা করে বলল, আমি বাবা এই বয়সে এই ছোট ছোট সিঁড়ি বেয়ে উপরে উঠবো? যদি পা স্লিপ করে পড়ে যাই তবে এতগুলো মানুষের সামনে মান সম্মান তো যাবেই, কোমরের হাড়গোড়ো ভেঙে যেতে পারে। তার চেয়ে আমি নিচে থাকি। রক্তিম অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি নিচে কোথায় থাকবে? চলো, তোমাকে আমি সাহায্য করছি উপরে উঠতে। এই যে তোর এই আন্টি আমার স্কুলের কলিগ, আমরা একসঙ্গেই চাকরি করতাম। তোর আন্টি এখনো স্কুলে আছে, ওরা নিচের টিকিট নিয়েছে, আমি বরং বাবা এখানেই থাকি। ওরা কারা? রক্তিম মায়ের কাণ্ডে তার বিস্ময় বোধ লুকাতে পারছে না। ও, তোর সঙ্গে তো পরিচয় করানো হয়নি, আয় পরিচয় করিয়ে দেই। এই যে আশা ম্যাম আমার কলিগ, আর ওর মেয়ে নৈরিতা। রক্তিম দেখলো সে রক্ত শূন্যতায় ভোগা ফ্যাকাশে চামড়ার মেয়েটা, যার চিকন রিনরিনে কণ্ঠ কানে নুপুরের মতো। এরপরই বাঁচতেই থাকে কয়েক ন্যানো সেকেন্ড পর্যন্ত। আশা বলল,
কেমন আছো রক্তিম? তোমার মায়ের সঙ্গে অনেকদিন পর দেখা হলো তো, তাই আমরা বরং দুজন বয়স্ক মানুষ একই সঙ্গে থাকি। রক্তিম ভালো করে চেয়ে দেখলো মহিলা মোটেও বয়স্ক নয়, বরং এত বড় মেয়ের মা হিসেবে বয়সটা কমই মনে হচ্ছে। কত হবে? বেশি হলে 35-40 বছর হবে। চেহারা দেখে বয়স অনুমান করা যাচ্ছে না। মহিলা এখনও বেশ ইয়াং। মুখে মেখে হাসি টেনে সে বলল, ভালো আছি। আপনি ভালো আছেন? আচ্ছা মা, তাহলে আপনার সঙ্গেই থাকুক। রেজওয়ানা খুশি হয়ে বলল, নৈরিতা মা, তুমি কষ্ট করে আমার মেয়ে রানিয়ার সঙ্গে ওপরের সিটে চলে যাও। আমি আর তোমার আম্মু দুজনে গল্প করতে করতে যাই। দুজন অনেক দিন পর দেখা হলো তো, তোমার সমস্যা হবে না তো মা? নরিতা মাথা নেড়ে বলল, না 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 আন্টি, সমস্যা কিসের? আপনি আসুন, এখানে আরাম করে থাকুন। বলে নিজের হাত ব্যাগটা নিয়ে নিচ থেকে বের হয়ে রক্তিমের মুখোমুখি পড়ে গেল। নরিতা চেয়ে দেখলো ছেলেটা তার দিকেই তাকিয়ে আছে। একটা কালো ফুল হাতা ভি-শেপ নেকের টি শার্ট গায়ে, গ্যাবারিং প্যান্ট, পায়ে নেভি ক্যাটস। ফুল হাতা টি শার্টের উপর দিয়েও তার দৃঢ় মজবুত পেশিবহুল ইস্পাত দৃঢ় শরীর উকি দিচ্ছে। নরিতা চোখ সরিয়ে নিল। এভাবে ছেলেদের দিকে সে কখনো তাকায় না, কিন্তু এই ছেলেটা তার মুখোমুখি পড়ে যাওয়ায় আর তার দিকে তাকিয়ে আছে বলেই সেও বাধ্য হয়ে তাকিয়ে আছে। মনে মনে নিজের উপরেই বিরক্ত হলো। এগুলো তার জন্য নতুন কিছু না। তাকে অনেক ছেলেরাই নিজেদের প্রতি আকৃষ্ট করতে চায়। রেজওয়ানা ভেতরে ঢুকে গেলে নৈরিতা মেয়েটা উপরের পর্দা সরিয়ে রানিয়াকে বলল, আপু আসবো? আন্টি বলল আপনার সাথে থাকতে। আন্টি আমার সিটে থাকবে। রানিয়া ফোন থেকে নজর সরিয়ে নৈরিতার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ আসো। বলে নজর গেল নৈরিতার পিছনে দাঁড়িয়ে থাকা ভাইয়ের দিকে। ভাইয়ের চেহারা দেখে বুঝতে পারলো মায়ের কর্মকাণ্ডে সে রেগে আছে। রক্তিম গাড়ি থেকে নেমে গিয়ে ড্রাইভারকে বিদায় দিয়ে এলো। হাতে শুকনো খাবার, চিপসের প্যাকেট, পানির বোতল। একটা প্যাকেট মাকে দিয়ে আরেক প্যাকেট হাতে নিয়ে রানিয়াকে ডাকলো। রানিয়া পর্দা সরিয়ে ওকে দিতেই তার হাতে আরেক প্যাকেট ধরিয়ে দিল। পেছনে নিজের সিটে গিয়ে শুয়ে পড়লো, কানে এয়ারপড গুজে। বাস চলতে শুরু করেছে কক্সবাজারের উদ্দেশ্যে। বাসের সুপারভাইজার এসে সকলের টিকিট চেক করলো। সবাইকে একটা করে পানির বোতল আর পলি ব্যাগ দিয়ে গেল। একে একে বাসের লাইট নিভে গেল। নিচে শুয়ে শুয়ে আশা আর রেজওয়ানা গল্প করছে। স্কুলে চাকরি করার সময় আশার সঙ্গে রেজওয়ানার সম্পর্ক তেমন মাখামাখি না থাকলেও সৌজন্যতা ছিল। রেজওয়ানা ছিল সিনিয়র টিচার আর আশা জুনিয়র টিচার। দুজনের বয়সের পার্থক্য প্রায় 10 বছর হবে। তবু দুজনের এখন মধ্য বয়সে পদার্পণ করেছে, তাই ছেলে মেয়ের চাইতে দুই নারীর একে অপরের সঙ্গ এখন বেশি ভালো লাগছে। গল্প করতে করতে এক সময় তারা ঘুমিয়ে পড়ল। নৈরিতা শুয়ে কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়েছে। রানিয়াও ফোন রেখে আলো আধারের রাতের সৌন্দর্য দেখতে দেখতে কখন চোখ লেগে গেছে। রাত 2 বাজে। বাস এসে কুমিল্লা একটা হাইওয়ে রেস্টুরেন্টের যাত্রা বিরতি নিয়েছে। রক্তিম উঠে এসে আগে মাকে ডেকে তুললো, তারপর একবারে রানিয়ার স্লিপারের দিকে চেয়ে ইতস্তত করে বলল, মা, রানিয়াকে ডেকে তুলে নিচে আসো। আমি বাইরে অপেক্ষা করছি। রেজওয়ানা ঘুম ঘুম চোখে বের হয়ে রানিয়া আর নৈরিতাকে ডেকে তুলল। নৈরিতা হিজাব খুলে ফেলেছিল, তাই এলোমেলো চুলগুলো বেঁধে স্কার্ফ দিয়ে মাথা ঢেকে নিল। বাস থেকে নামতেই এই মধ্যরাতে একটা কনকনে ঠান্ডা হাওয়া এসে গায়ে কাটার মতো বিঁধল। আশার এক হাত ধরে ঝুলতে ঝুলতে হোটেলের ভেতরে প্রবেশ করলো। রক্তিম হোটেলের ভেতর মা বোনের জন্য অপেক্ষা করছে। নৈরিতাকে দেখলো মায়ের হাত জড়িয়ে ধরে হেঁটে আসছে। স্কার্ফে এখন একটু অন্যরকম লাগছে। সদ্য ঘুম ভাঙা ফুলা ফুলা চোখ, রাঙা গাল আর শুকনো খড়খড়ে ঠোঁট জোড়া। দূর থেকে দেখে মনে হলো মেয়েটা দেখতে দারুণ সুন্দরী, কিন্তু চেহারায় বাচ্চা বাচ্চা ভাব। ওর গায়ের রংটাই আসলে ধবধবে ফর্সা, এজন্য তখন এমন ফ্যাকাশে দেখাচ্ছিল। সে মনোযোগ সরিয়ে মা বোনের কাছে এগিয়ে গেল। রানিয়া ফোনে ভিডিও করছে। রক্তিম হেঁটে গিয়ে রানিয়ার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে পাওয়ার অফ করলো। রেজওয়ানাকে বলল, তোমাদের সঙ্গে এসে মনে হচ্ছে আমি তোমাদের বডিগার্ড, যার কাজ তোমাদের গার্ড দিয়ে কক্সবাজার পর্যন্ত নিয়ে যাওয়া, আবার সহি সালামতে ঢাকায় পৌঁছে দেওয়া। রানিয়া ভাইয়ের কথায় হাসতে লাগলো। ঠিকই তো আছে ভাইয়া, তুমি আমাদের বডিগার্ড। এই বডিটা বানিয়েছো কেন তাহলে? গুন্ডাদের সাথে ডিসুম ডিসুম করবি যদি কেউ আমাদেরকে বিরক্ত করতে আসে।
কথাটা বলে ভাইয়ের বাহুতে হাত রাখলো। রেজওয়ানা মুখ টিপে হেসে বলল, চল চল, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে কিছু খাই। রক্তিম বিরক্ত মুখে বলল, হ্যাঁ যাও, আবার তো তোমার কলিগের সঙ্গেই গল্পে লেগে যাবে। আমি তো দেখছি এবার ট্যুরে এসে মা বোন কাউকেই পাচ্ছি না। দুজনকে দুজন মহিলা দখল করে রেখেছে। তোমাদের জরুরি কথা বলার জন্য পাওয়া যাচ্ছে না। রানিয়া ভাইয়ের বিরক্তিতে আগুন লাগিয়ে গুনগুনিয়ে গান গাইতে গাইতে চলে গেল। সেখানেই দাঁড়িয়ে থেকো, কোথাও যেন নড়ো না। রেজওয়ানাকে লেডিস ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দিয়ে সে চলে গেল জেন্টস ওয়াশরুমে। আশা, রেজওয়ানা, রানিয়া, নৈরিতা একটা টেবিল বসেছে। মধ্যরাতে কারোর ভারী খাবার খাওয়ার ইচ্ছে নেই, তাই সবাই কফি আর কেক নিয়ে বসলো। রক্তিম রেজওয়ানার পাশে বসেছে। ওর মুখোমুখি বসে নৈরিতা রানিয়ার সঙ্গে কথা বলায় ব্যস্ত। না চাইতেও বারবার চোখ সেদিকেই আটকে যাচ্ছে। রক্তিম বারবার মা বোনকে জিজ্ঞেস করছে, মা, পরোটা ডাল আছে, দিতে বলবো? তোমার খিদে পেয়েছে, অন্য কিছু খাবা? রানিয়াকে জিজ্ঞেস করছে, এই নিয়ে বার্গার আছে, খাবি? দই আনবো, একটু খেয়ে দেখবি? কোল্ড ড্রিঙ্কস আনবো? সর্বক্ষণ সে অস্থির হয়ে এটা সেটা এনে দিচ্ছে। এটা লাগবে, ওটা খাবে কিনা জিজ্ঞেস করছে। মামুনের সব দিকে তার সতর্ক দৃষ্টি। আশাকেও জিজ্ঞেস করেছে, আন্টি কিছু লাগবে, কি খাবেন বলুন? আশা রেজওয়ানাকে বলল, আপা, আপনার ছেলে মাশাল্লাহ কত ভদ্র আর কেয়ারিং একটা ছেলে। ওদের বাবাও নিশ্চয়ই এমনই, এজন্য ছেলেও বাবার মতো হয়েছে। রেজওয়ানা মুচকে হেসে বলল, ছেলের বাবা খারাপ না হলেও এমন কেয়ারিং ছিল না কখনো। আমি ছেলেকে এমন কেয়ারিং হতে শিখিয়েছি। ছেলেদের কেয়ারিং হতে হয় মা, বোন, স্ত্রী, মেয়ে সবার প্রতি, তবেই পরিবারের সুখে ঢেউ খেলে। আশা মন খারাপ গলায় বলল, আমার নৈরির বাবাও এমন কেয়ারিং ছিল আপা। সারাক্ষণ আমাদের মামের কখন কি লাগবে বলে বলে অস্থির করে তুলতো। সে মানুষটা আমাদের ছেড়ে একা কিভাবে থাকছে? আশা আবেগাপ্লুত হয়ে পড়ল। নরিতা মাকে জড়িয়ে ধরে বলল, আম্মু প্লিজ, বাবা কিন্তু বলেছে তাকে ভেবে না কাঁদতে। এই আজ যে বেড়াতে যাচ্ছি, এটাও বাবার নির্দেশে যাচ্ছি। রেজওয়ানা বলল, আশা, তোমার মেয়েও দেখো কত বড় হয়ে গেছে। বাবার জায়গা সে নিজেই দখল করে নিয়েছে। রক্তিম গিয়েছিল সবার জন্য দই আনতে। ফিরে এসে রেজওয়ানার শেষ কথাটা শুনে বলল, কে কার জায়গা নিয়েছে? রেজওয়ানা ছেলেকে মৃদু ধমক দিয়ে বললেন, আহা, তুই একটু স্থির হয়ে বসে খা তো, বারবার উঠে গিয়ে এটা সেটা আনতে হবে না। আমি খেয়েছি, এখন আর কিছু খাবো না। আধা ঘন্টা যাত্রা বিরতির পর সবাই বাসে ফিরে এলো। সুপারভাইজার এসে সব সিটে জিজ্ঞেস করছে সকল যাত্রী এসেছে কিনা। রানিয়ার হঠাৎ খেয়াল হলো তাদের সঙ্গে নৈরিতা নেই। সে সঙ্গে সঙ্গে বলল, নইতে এখনো আসেনি? আশা একটু আতঙ্কিত হলো। নৈরি তো আমাদের সঙ্গেই এসেছিল, আবার কখন নেমে গেল? এখন কোথায় গেল মেয়েটা? সবাই তো চলে এসেছে। সুপারভাইজার একজন যাত্রী মিসিং শুনে দরজা খুলে বাইরে দাঁড়ালো। রেজওয়ানা রক্তিমকে ডেকে বলল, বাবা দেখ তো মেয়েটা কোথায় গেল। রক্তিমের মেজাজ খারাপ হলো। ইচ্ছে হলো মেয়েটাকে ঠাস ঠাস করে কয়েক ঘা বসিয়ে দেয়। সে গাড়ির থেকে নেমে একবার চারপাশে নজর বুলালো। নতুন আরো 2টা বাস এসে দাঁড়িয়েছে লোকজনে পরিপূর্ণ পুরো জায়গা। এখন এই বিচ্ছু মেয়েকে সে কোথায় খুঁজবে? চারপাশে একবার ভালো করে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে এবার হোটেলের ভেতর পা চালালো। হোটেলের দরজায় পা রাখতেই নরিতাকে ওয়াশরুম থেকে বের হয়ে আসতে দেখলো। সে চুপচাপ এক পাশে সরে গেল। নরিতা হেঁটে বাসের দিকে গেলে পেছন পেছন সেও পা চালালো। নরিতা বাসে উঠতেই আশা প্রায় হামলে পড়ল মেয়ের উপর। কোথায় গিয়েছিলি একা একা? নরিতা মৃদু স্বরে বলল, ওয়াশরুমে। বলে যাবি না? আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম। নরিতা সরি বলল। উপরে উঠে বসতে রানিয়া বলল, তোমাকে না পেয়ে গিয়েছে ভাইয়া খুঁজতে। কোথায় গিয়েছিলে এতক্ষণ? রক্তিম বাইরে থেকে ধমকে বলল, এই নিয়া এত পক পক না করে ঘুমা, দিনে কিন্তু ঘুমানোর সুযোগ পাবি না। রানিয়া বলল, দিনে ঘুমাতে যাচ্ছে কেন?
নরিতার কাছে প্রথমে রক্তিমকে ভালো না লাগলেও তার এই যে সব দিকে সতর্ক দৃষ্টি, বিশেষ করে মা বোনের প্রতি এত কেয়ারিং দেখে ভালো লাগলো। এমন একটা ভাই হলে আর কি চাই। তার বাবাও তো এমন ছিল, কেন চলে গেল এত তাড়াতাড়ি? বাবা মায়ের আরেকটা সন্তান থাকলে তার নিজেকে একা মনে হতো না। বাস কুমিল্লা থেকে ছেড়ে গিয়েছে নেক্সট যাত্রা বিরতি চট্টগ্রাম, এরপর কক্সবাজার কলাতলি বাজার। লোহার মতো একটা শক্তপোক্ত হাত সারাশির মতো টেনে ধরল নরিতার নরম কোমল বাহু। প্রচণ্ড ভয়ে আটকে উঠে গলা দিয়ে চিৎকার বের হলো। ভোরের নীরব আকাশে অন্ধকার ধীরে ধীরে পৃথিবী থেকে সাময়িক বিদায় নিচ্ছে। দিগন্তে ফুটে উঠেছে সোনালি আলোর রেখা। প্রকৃতি দেবী আর মোড়া ভেঙে নিদ্রা থেকে জেগে উঠে নতুন রূপে সেজে উঠতে শুরু করেছে। ভোর 6টায় বাস চট্টগ্রাম প্রবেশ করে একটা হাইওয়ে রেস্টুরেন্টে যাত্রা বিরতি করলো। ঘুম ঘুম চোখে সকল যাত্রী বাস থেকে নেমে গেল। সকালের কুসুম কোমল লাল সূর্য আকাশ ভেদ করে সোনালি রোশনি পৃথিবীতে ছড়িয়ে পড়া শুরু করেছে। চারপাশে মিষ্টি আলো ঝলমলে হয়ে ঝিলিক দিচ্ছে। পাহাড়ি এলাকা হওয়ায় এই ভোর সকালে গায়ে কাঁপন ধরানো কনকনে ঠান্ডায় গা শিউরে ওঠে। বাতাসের মিষ্টি ঘ্রাণ ছড়িয়ে আছে। সবুজ গাছের পাতা দোলা দিয়ে যায় বাতাসে। পাহাড়ের গায়ে জংলি ফুল ফুটে উঠেছে। ঘাসের বুকে শিশির কণার বিন্দু চিকচিক করছে। ঢাকায় যেখানে এখনো গরমের উত্তাপে জনজীবন অতিষ্ঠ, সেখানে চট্টগ্রামের এই ছায়ায় ঘেরা প্রকৃতির বুকে শান্তির সুবাতাস বইছে। নরিতার ভীষণ ভালো লাগছে। শরীরে মনে ভীষণ পুলক অনুভব করছে। বাস থেকে নেমে দাঁড়িয়ে দু হাতের তালু খুসলো। রেস্তোরাঁর ভেতর যেতে ইচ্ছে করছে না তার। খোলা জায়গায় দাঁড়িয়ে থাকতে এত ভালো লাগছে। এমন একটা খোলা হাওয়ায় দেখা শহরের বুকে কোথায় পাবে সে? দুই হাত ভাঁজ করে এলোমেলো হাঁটলো কিছুক্ষণ। রানিয়া বাস থেকে নেমেই মর্নিং ফটোশ্যুট করা শুরু করেছে। তার নাকি ঘুম ঘুম চোখের ছবি সুন্দর আসে, আর তাতে ফিল্টার অ্যাড করলে পুরো ন্যাচারাল বিউটি। রেস্টুরেন্টের নিচতলায় খাবারের ব্যবস্থা আর দোতলায় লেডিস ওয়াশরুম। রেজওয়ানা, আশা, রানিয়া, নরিতা দোতলায় গিয়ে মুখে হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিচে নামলো। সিঁড়ি বেয়ে নামতে নামতে রানিয়া কতগুলো গ্রুপ ফটো তুলে ফেললো। নরিতাকে অনুরোধ করলো তার সিঙ্গেল ছবি তুলে দিতে। নরিতা ফোন নিয়ে ছবি তুলতে তুলতে একসময় হাঁপিয়ে ওঠে। এত ছবি দিয়ে মানুষ কি করে? সে বলেই ফেললো, তুমি এত ছবি দিয়ে কি করবে? রানিয়া চুলগুলো সামনে এনে বলল, আরে এখানে যে ছবিগুলো ভালো লাগবে সেগুলো রেখে বাকিগুলো ডিলিট করে দাও। হ্যাঁ, তুমি এতগুলো ছবি ডিলিট করে ফেলবে? আমি যে এত কষ্ট করে ছবিগুলো তুললাম। রক্তিম কর্কশ গলায় ডাকলো, নিয়া, ওখানে কি করছিস? নাস্তা খেতে আয়, বাস ছেড়ে দেবে। আসছি। বলে রানিয়া সিঁড়ি বেয়ে নেমে নরিতার কাছে এসে ওর গাল টেনে বলল, আহারে বাচ্চাটা কষ্ট করেছে। আচ্ছা, আমি তোমাকে অনেকগুলো ছবি তুলে দিব। নরিতা ঠুট উল্টে বলল, আমি তো এত ছবি তুলি না, আমার ভালো লাগে না অনেকক্ষণ ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে। তবে আমার বন্ধুরা অনেক ছবি তোলে। নরিতার কাঁধে হাত রেখে সিঁড়ি বেয়ে নামতে নামতে রানিয়া আবার বলল, এটাও ঠিক আছে, বেশি ছবি তোলা ভালো না, কিন্তু কি করব বলো তো? আমার অভ্যাস হয়ে গিয়েছে প্রতিদিন নতুন নতুন ছবি আপলোড দিতে দিতে। ফ্যান ফলোয়াররা অনেক প্রেফার করে আমাকে, তাদের আইডল ভাবে আমাকে। নরিতা অবাক হয়ে বলল, কিসের জন্য আইডল ভাবে? ছবি আপলোড করার জন্য? আরে না রে পাগলি, সুন্দর সুন্দর পোজের ছবি তোলার জন্য। বলে দুজন একসঙ্গে হেসে ফেলল। দুজন হাসতে হাসতে এসে চেয়ারে বসলো। আশা মেয়েকে জিজ্ঞেস করলেন, নৈরি কি খাবি মা? তুই তো এত সকালে কিছু খেতে পারিস না, একটা পেস্ট্রি খাবি? রিসোর্টে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। নরিতা মায়ের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আহ্লাদ করে বলল, আমি এখন কিছু খাবো না আম্মু, তুমি খাও, আমার খিদে পায়নি। একটু কিছু খা, ঝাল কিছু তো খাবি না, মিষ্টি খাবার খা, কিছু একটা মুখে দে না, না হলে আমি শান্তি পাবো না। আশার কাঁধে মাথা রেখে সে বলল, 1 কাপ দুধ চা খাবো, সঙ্গে মুচমুচে পরোটা। আচ্ছা ঠিক আছে, এবার একটু সোজা হয়ে বস, সবাই দেখছে এত বড় মেয়ে এখনো মায়ের আঁচল ধরে আছিস। আশার হাতটা জোরে ধরে বলল সে। কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। কথা শেষ করে চোখ খুলতে রক্তিমের সঙ্গে চোখাচোখি হলো। রক্তিম ঝুঁকুচকে তার দিকে তাকিয়ে আছে। রেজওয়ানা বলল,
কি মায়ের আদুরে মেয়ে এখনো ঘুম ছাড়েনি? নাস্তা কি খাবে? অর্ডার করো মা। নরিতা মাথা নেড়ে সোজা হয়ে বসলো। আশা নিজের জন্য ভুনা খিচুড়ি আর নরিতার জন্য চা পরোটা অর্ডার করলেন। রানিয়া আর রক্তিমের জন্য পরোটা, ভুনা, ডাল, সবজি দিতে বলল। রেজওয়ানা জানালো সেও খিচুড়ি খাবে। ওয়েটার এসে নাস্তা দিয়ে গেলে সবাই নাস্তা খেলো আরাম করে। আশা নিজের খিচুড়ি খেতে খেতে নরিতার মুখে পরোটা তুলে দিচ্ছে। নরিতা বাচ্চাদের মতো বসে বসে চারপাশে মানুষ দেখতে দেখতে মায়ের হাতে নাস্তা খাচ্ছে। রক্তিম নরিতার পায়ের দিকে চেয়ে আছে। মেয়েটা বসে বসে পা নাচাচ্ছে আর বাচ্চাদের মতো হাত গুটিয়ে আরামে বসে মায়ের হাতে নাস্তা খাচ্ছে। গত রাত থেকে মেয়েটার উপর সে অকারণে বিরক্ত, আর এখন তো ইচ্ছে হচ্ছে তুলে একটা আছাড় দিতে। আছাড় দিতে পারলে অবশ্য কিছুটা শান্তি পেত। এই ধরনের মেয়ে ওর দুই চোখের বিষ। নিজের হাত গুটিয়ে বসে আছে আর মাকে খাটিয়ে যাচ্ছে। বেয়াদব মেয়ে কোথাকার। এত বড় ধামড়ি মেয়ে, মাকে কষ্ট দিতে একটু মায়া লাগছে না? আশা এক হাতে নিজেও চামচে তুলে খিচুড়ি খাচ্ছে, আবার মেয়েকেও মুখে তুলে খাইয়ে দিচ্ছে। পরোটা চিবোতে চিবোতে চার কাপে চুমুক দিয়ে চোখ তুলে তাকিয়ে রক্তিমের সঙ্গে আবারও চোখাচোখি হলো। নরিতার মনে হলো রক্তিম ওর প্রতি রেগে আছে কোনো কারণে। তখনই বিদ্যুৎ চমকের মতো একটা বিষয় মাথায় খেলে গেল। নাস্তা শেষে সবাই ঘন দুধের চা অর্ডার দিল। নরিতা আগে চা খেয়েছে, তাই সে হাতের ব্যাগটা নিয়ে উঠে গেল। কাউন্টারে গিয়ে দুটো আইসক্রিম কিনে সবার নাস্তার বিলটা দিয়ে দিল। গত রাতে রেস্টুরেন্টের বিল রক্তিম পে করেছিল। আশা টাকা দিতে চাইলেও সে নেয়নি। এখন সকালের নাস্তার বিল তাই নরিতা দিয়ে এসেছে। একটা আইসক্রিম এনে রানিয়াকে দিয়ে আশাকে বলল, আম্মু, আমি বাইরে যাচ্ছি, তোমাদের খাওয়া শেষ হলে এসো। রানিয়া ডাকলো। নয়তো দাঁড়াও, আমি আসছি। বলে এক চুমুকে পুরো চা খেয়ে ফেললো। রেস্টুরেন্টের সামনে খোলা জায়গায় হাঁটতে বেশ ভালো লাগছে। পূর্বাকাশে লাল সূর্যের কুসুম কোমল আলো ছড়িয়ে পড়ে তেজদীপ্ত লালচে আভায় চারপাশ উজ্জ্বল হয়ে উঠেছে। মেঘের গায়ে রঙিন আঁচল ছড়িয়ে দিয়েছে সূর্যের সোনালি রঙা আলোক রশ্মি। বাতাসে পাহাড়ি জংলি ফুলের সুবাস হাওয়ায় তীর তীর করে ভেসে বেড়াচ্ছে। পাখিদের কুজন কানে মধুর বৃষ্টি হয়ে বাজে। দল বেঁধে পাখিরা উড়ে যাচ্ছে খাবারের সন্ধানে। রানিয়া নরিতাকে নিয়ে পটাপট কয়েকটা ছবি তুলে ফেললো। একটা বাস ছেড়ে যেতেই আরেকটা বাস এসে দাঁড়িয়েছে। যাত্রীরা নেমে হেঁটে যাচ্ছে ভেতরে। যাদের নাস্তা করা শেষ তারা সামনে খোলা জায়গায় হেঁটে বেড়াচ্ছে। সকালের শিশির ভেজা বাতাস গায়ে কাটা দিয়ে যায়, তবু যেন এই ঠান্ডা হাওয়ায় মনটা ভালো হয়ে যায়। শরীর মনে এক অদ্ভুত ভালো লাগার অনুভূতি জানান দিচ্ছে। প্রকৃতির এই খোলা স্থানে এসে রেস্টুরেন্টের ছাদের কানে এসে দাঁড়িয়ে দুটো দাঁড় কাক হঠাৎই কা কা করে ডেকে উঠে উড়ে গেল। সবাই কিছুটা চমকে উঠে আশ্চর্য হয়ে সেদিকে ফিরে তাকায়। এমন একটা মিষ্টি সকালে কাকের কর্কশ শব্দে কিছুটা বিরক্তির উদ্রেক হলো। হঠাৎ নৈরিতার বাহুর সারসের মতো শক্ত লৌহ বর্ম হাত চেপে ধরে হ্যাচকা টান দিল। নরিতা আকস্মিক ঘটনায় টাল সামলাতে না পেরে পায়ে পা বেঁধে পড়ে যেতে নিয়েও শক্ত হাতের বাঁধনে আটকে রইল। ঠিক তখনই তার পেছনে একটা প্রকট শব্দ হলো। সবাই দৌড়ে এলো। নরিতা বাহু বন্ধনীতে আটকে থেকে পিছু ফিরে দেখে ওর থেকে কয়েক হাত দূরে একটা ফুলের টব ভেঙে গুরু গুরু হয়ে গেছে, যেখানে সে কিছুক্ষণ আগে দাঁড়িয়েছিল। ছাদের উপর তখনও দাঁড় কাক দুটো দাঁড়িয়ে একে অপরের সঙ্গে ঠুকাঠুকি করছে। নরিতা ভেঙে যাওয়া টবের দিকে চেয়ে কাঁপতে লাগলো। ভয়ে ওর বুকের ভেতর ধুকপুক করছে। রক্তিম ঝাড়ে দিয়ে হাতটা চরম অবহেলায় ফেলে ধমকে উঠল। দেখে চলতে পারেন না? চোখ কোথায় থাকে? এটা কি দাঁড়ানোর জায়গা? এত বড় মেয়ে হয়েও নিজের খেয়াল নিজে রাখতে পারেন না? সবসময় মায়ের টেডি হয়ে থাকতে ভালো লাগে? রক্তিমের ধমকে নরিতা দ্বিতীয়বারের মতো ভয়ে কেঁপে উঠল। ছেলেটার কর্কশ গলার ধমকে লজ্জায় চোখে পানি জমে গেল। ঠোঁট কামড়ে ধরে ফেনিয়ে ওঠা কান্নাটা আটকালো। রানিয়া এসে নরিতাকে ধরল। ভাইকে বলল, ভাইয়া তুমি এমন করছো কেন? ও কি জানতো নাকি যে ছাদ থেকে টপ ভেঙে পড়বে? এটা তো হোটেলের কর্তৃপক্ষের দায়িত্ব জ্ঞানহীনতা। ওরা এমন জায়গায় কেন টপ রাখলো? যে কোনো সময় যে কারো মাথায় পড়তে পারে। রক্তিম বলল, হ্যাঁ, আর একটু হলেই তোর এই বেচারি সোজা উপরে চলে যেত। স্টুপিড মেয়ে দেখে চলবে না। বলে জিভের ডগা ঠোঁটের কোণে বের করে আকাশের দিকে ইশারা করলো। আর একটু হলে উপরে চলে যেত। ভাইয়া প্লিজ যা, তুই এভাবে তুই কারোর সঙ্গে মিসবিহেভ করতে পারিস না।
রক্তিম রেগে গেল, তারপর হনহনিয়ে হোটেলের ভেতর চলে গেল। 2 মিনিট পরেই আশা দৌড়ে এলো মেয়ের কাছে। নরিতা মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। কোথাও ব্যথা পেয়েছিস নৈরি? হসপিটালে নিয়ে যাব? নরিতা মাথা নেড়ে না করলো, কিন্তু না করার মানেটা বোঝা গেল না। ব্যথা পায়নি নাকি হসপিটালে যাবে না? রানিয়া বলল, আন্টি ওকে নিয়ে বাসার ভিতরে যাই, চলুন, ও খুব ভয় পেয়েছে। হ্যাঁ হ্যাঁ নৈরি চল, যথেষ্ট হয়েছে ঘোরাফেরা। আশা মেয়েকে নিয়ে বাসে উঠে গেল। রানিয়া দৌড়ে গেল হোটেলের ভেতর। গিয়ে দেখে রক্তিম হোটেল ম্যানেজারের সঙ্গে রাগারাগি করছে। রেজওয়ানা ছেলের পাশে দাঁড়িয়ে আছে চিন্তিত মুখে। ম্যানেজার বারবার করে সরি বলছে, আর রক্তিমের রাগ যেন আরও বাড়ছে। আপনারা এমন দায়িত্বজ্ঞানহীন কাজ কিভাবে করেন? এখন যদি মেয়েটার মাথায় টপটা ভেঙে পড়তো তাহলে কি হতো ভেবেছেন? সরি স্যার, এমন ভুল আর হবে না। আমরা আন্তরিকভাবে দুঃখিত। মনে থাকে যেন। আজকের ঘটনার জন্য কিন্তু একটা কেস খেয়ে যেতেন। জি স্যার, আর এমন ভুল হবে না। রানিয়া গিয়ে ভাইকে টেনে নিয়ে এলো। বলা যায় না কখন আবার হাতাহাতি লেগে যায়। বাসের সুপারভাইজার সবাইকে বাসে উঠে যেতে বারবার অনুরোধ করছে। রক্তিম বাসে উঠে রানিয়াকে ওর সিটে যেতে বলে দাঁড়িয়ে রইল। রানিয়া পর্দা তুলে উঠে যেতেই দেখলো নরিতা মন খারাপ করে আধশোয়া হয়ে বসে আছে, দৃষ্টিজোড়া জানালার বাইরে। নাকের ডগা লালচে ভেজা গালে চিকচিক করছে স্বচ্ছ জল। ফর্সা হাতের কবজিতে আঙ্গুলের দাগ স্পষ্ট। রক্তিম নিজের হাতের দিকে একবার তাকালো, তখন রাগে হোক আর আতঙ্কে মেয়েটার হাত বেশ শক্ত করে চেপে ধরেছিল। নিশ্চয় অনেক ব্যথা দিয়ে ফেলেছে। রানিয়ার কথা মনে হলো, আসলেই তো এখানে তো মেয়েটার কোনো দোষ নেই, আর দোষ থাকলেই বা তার কি এসে যায়? সে কেন এমন রুড হলো একটা অচেনা অজানা মেয়ের জীবনাশঙ্কায়? মেয়েটার জন্য তার মায়া হলো কি? নরিতা রিসোর্টের ধবধবে সাদা বিছানায় চোখ বন্ধ করে গা এলিয়ে দিল। ক্লান্তিতে চোখে ঘুম নেমে এসেছিল প্রায়, তখনই ডোরবেলের কর্কশ শব্দে ধরফরে উঠে বসলো। বুকের ভেতর হৃৎপিণ্ড নামক যন্ত্রটা ক্রমাগত ধুকপুক করছে। আবারও বেজে উঠেছে ডোরবেলের কর্কশ শব্দ। হ্যাঁ, এই মুহূর্তে কর্কশই বটে। বুকে হাত চেপে উঠে বসলো বিছানায়। তারপর ধীরে সুস্থে উঠে গিয়ে পিপ ফুলের আগন্তুককে দেখে থমকে দাঁড়িয়ে রইল। আবারও অস্থির হয়ে দরজার উপসে বেল চেপে ধরলো। বাথরুম থেকে রানিয়া ডাকলো, নইতা দেখো কে এসেছে। বুকে একটা ফু দিয়ে দরজার হাতলে মোচড় দিতেই খুলতেই প্রায় দরজা ঠেলে ভেতরে ঢুকলো রক্তিম। তাকে ভালো করে দেখার আগে বলল, কি রে, এতক্ষণ লাগে দরজা খুলতে? কখন থেকে বেল দিচ্ছি? বলতে বলতেই নরিতার দিকে চোখ পড়ল। পুরো রুমে চোখ বুলিয়ে বলল, সরি, আমি মনে হয় ভুল করে এই রুমে চলে এসেছি। বলে ফিরে যেতে নিলে পেছন থেকে নরিতা রিনরিনে কণ্ঠে বলল, ভুল করে আসেননি, এটা আপনাদেরই রুম। আসলে রানিয়া আপু আমাকে এখানে নিয়ে এসছে ওনার সঙ্গে রুম শেয়ার করে থাকার জন্য, আর আন্টি আম্মুর সঙ্গে আমাদের রুমে চলে গেছে। কথা শেষ করে মাথা নিচু করে ফেলল সে। তার বুকের ভেতর এখনো কাঁপন অনুভব করছে। রক্তিমের মেজাজ খারাপ হলো মা বোনের প্রতি। ওদিক থেকে রানিয়া চেঁচিয়ে জিজ্ঞেস করলো, কে এসেছে নইতা? রক্তিম বাথরুমের দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, নিয়া, আমার ফোনের চার্জার তোর কাছে? কে ভাইয়া? হ্যাঁ, চার্জার তো আমার ব্যাগে, আমি বের হয়ে দিচ্ছি। আচ্ছা, গোসল সেরে একেবারে নিচে চলে আয় সবাইকে নিয়ে। আচ্ছা তুই যা। রক্তিম বের হতে হতে একবার তির্যক চোখেই নরিতার দিকে তাকালো। মেয়েটা এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে কি এই মেয়ের ক্লাস টিচার যে তাকে দেখে পড়াচোরের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে? রক্তিম দরজার উপাসে যেতে দরজা বন্ধ করে নরিতা এতক্ষণ আটকে রাখা নিঃশ্বাস ছেড়ে দিয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচল। নিজের লাগেজ খুলে জামা কাপড় বের করলো। বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারের ইনানি বিচে অবস্থিত 5 স্টার হোটেলে সি পার্ল বিচ রিসর্ট অ্যান্ড স্পা, যার একপাশে বিশাল সমুদ্র আর অন্য পাশে আকাশচুম্বী পাহাড়। স্পেনীয় স্থাপত্য রীতিতে নির্মিত লাক্সারিয়াস এই রিসোর্টটি পর্যটকদের সব ধরনের ফ্যাসিলিটি দিতে সর্বদা প্রস্তুত। কক্সবাজার কলাতলি বাজার থেকে প্রতি ঘন্টায় রিসোর্টের ট্যুরিজম বাস সর্বদা হোটেলে আগত অতিথিদের আনা নেওয়ার কাজে নিয়োজিত থাকে। রক্তিম বাস থেকে নেমে রিসোর্টের সঙ্গে যোগাযোগ করলো। রিসোর্ট কর্তৃপক্ষ তাদের গেস্ট হাউসে আধা ঘন্টা অপেক্ষা করতে বলে তাদের গাড়ি অন দ্য ওয়ে।
প্রায় আধা ঘন্টা অপেক্ষার পর রিসোর্টের গাড়ি এলে সবাইকে নিয়ে গাড়িতে চলে বসে। কলাতলি বাজার থেকে ইনানি বিচ যেতে প্রায় 1 ঘন্টা সময় লেগে যায়। কলাতলি থেকে ইনানি যাওয়ার পথটি প্রশস্ত মসৃণ, যার একদিকে উত্তাল সমুদ্র আর অন্যদিকে সবুজ পাহাড় ও ঘন গাছপালার হাতছানি দেখা যায়। ইনানির পুরোটা রাস্তা বড় বড় গাছের ছায়ায় ঢেকে আছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পথে যেতেই মনে পড়ে গৌরী প্রসন্ন মজুমদারের লেখা গান, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। নরিতা বিভোর হয়ে দু চোখ মেলে পাহাড় ও সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করছে। রানিয়া বরাবরের মতোই নিজের ফোনের ক্যামেরায় ধারণ করছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যকে। প্রকৃতি যেন 2 হাত মিলে দান করেছে তার সৌন্দর্যের সবটুকু সৌন্দর্য ঢেলে দিতে এখানে একটু কার্পণ্য করেনি। গাড়িতে পিনপত নীরবতা, সবাই তন্ময় হয়ে ইনানির সৌন্দর্য 2 চোখ মেলে দেখছে। প্রাকৃতিক এই অসাধারণ সৌন্দর্য অনেক দিন চোখের আয়নায় মনের স্মৃতির মণিকোঠায় জমা হয়ে থাকবে। রাস্তার ডান পাশে তাকালে সমুদ্রের বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়তে দেখা যাচ্ছে। যদি প্রশ্ন করা হয় পাহাড় না সাগর, তবে নিশ্চিতভাবে যে কোনো পর্যটক ধাঁধায় পড়ে যাবে। একসঙ্গে দুটো সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাওয়া যাবে শুধুমাত্র ইনানিতে এসে। নরিতা আগে এসেছে বাবার সঙ্গে, তবে তখন কলাতলি বিচের সমুদ্র তীরবর্তী একটা 5 স্টার রিসর্টে উঠেছিল। বাবার সঙ্গে কত কত আনন্দময় স্মৃতি জমা হয়ে আছে। পুরো কক্সবাজার চষে বেরিয়েছে, 2 হাত ভরে কেনাকাটা করেছে। কক্সবাজারের বিখ্যাত কাঁকড়া ফ্রাই, লবস্টার খেয়েছে। দীর্ঘ 1 ঘন্টা যাত্রার পর রিসর্টে এসে পৌঁছাতে পেরেছে। স্টাফরা গেস্টদের বেশ আন্তরিকতার সাথে অভ্যর্থনা জানালো। অতিথিদের অভ্যর্থনায় প্রতিটি কাজের জন্য একাধিক স্টাফ নিয়োজিত। রিসর্টের ভেতর বাহিরের প্রতিটি নির্মাণে আভিজাত্য এবং নিজস্ব স্বকীয়তা বিশেষভাবে চোখে পড়ার মতো, যা হোটেলে আগত অতিথিদের কাছে রাজকীয় অনুভূতি জাগিয়ে তোলে। কোইন্সিডেন্স হলেও রক্তিম আর নরিতাদের বুকিং দেওয়া রুম একই ফ্লোরে পাওয়া গেল। রক্তিম তাদের 3 জনের এনআইডির কপি রিসেপশনে জমা দিল। নরিতা পাশে দাঁড়িয়ে তার আর আশা এনআইডি কপি নিয়ে রিসেপশনে জমা দিল। রিসেপশনিস্ট ছেলেটা নরিতার পেপারগুলো টেবিলে রেখে ডেস্কটপে এন্ট্রি করছে। রক্তিম আর চোখে নরিতার এনআইডির দিকে তাকালো। ছবিটা দেখে তার হাসি পেল। নামটা ভালো করে দেখলো, জুনাইনা শামস নরিতা। বাবা শাহ শামস, মাতা জান্নাতুল আশা। জন্মসাল দেখে মনে মনে হিসেব করে ফেললো 20 বছর বয়সী, তাহলে নিশ্চয়ই অনার্স পড়ছে। হোটেল চেক ইন করা শেষে রিসেপশনিস্ট বলল, স্যার ম্যাম, আপনারা প্লিজ একটু ওয়েট করুন, আমাদের স্টাফ আপনাদের লাগেজগুলো রুমে পৌঁছে দেবে। রক্তিম বলল, প্লিজ একটু তাড়াতাড়ি করুন, ঢাকা থেকে লং জার্নি করে এসেছি। অফকোর্স স্যার, প্লিজ লবিতে আসুন। আমাদের রিসোর্টের পক্ষ থেকে আপনাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কসের ব্যবস্থা করা হয়েছে। একজন স্টাফ এসে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেল। রক্তিম লবিতে এসে মায়ের পাশে বসলো। রেজওয়ানের উদ্দেশ্যে বলল, এখন কি তোমার নাস্তা করবে কেউ? রুম রেডি হতে আধা ঘন্টা সময় লাগবে, এর মধ্যে খাওয়া দাওয়া করে নিতে পারো। রুমে ব্যাগ রেখে কিন্তু সমুদ্রে নামবো। রেজওয়ানা আশাকে বলল, আশা চলো হালকা নাস্তা খেয়ে যাই। হ্যাঁ, করা যায়। সমুদ্রে নামলে দুপুরের খাবার খেতে দেরি হতে পারে। আশা সায় জানিয়ে বলল রিসর্টের ভেতরে রেস্টুরেন্টে বসলো। হালকা নাস্তার কথা বললেও দেখা গেল রক্তিম বেশ ভারী নাস্তার অর্ডার করেছে। সে সব থাই ফুড অর্ডার করলো, বাকিরা নিজেদের পছন্দ মতো ব্রেড, চিজ, চকলেট, ডোনাট, কেক অর্ডার করলো। নরিতা খেতে খেতে রক্তিমের খাওয়া দেখছে। একটা মানুষ এত খেতে পারে কিভাবে? চট্টগ্রাম নেমেই তো তারা নাস্তা করলো, এখন আবার পুরো থাই ফুডের প্ল্যাটার। রেজওয়ানা আর আশা খেতে খেতে নিজেদের মধ্যে গল্প করছে। রক্তিমের ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জানান দিলেও কেউ তার দিকে চেয়ে আছে অনেকক্ষণ থেকে। চোখ তুলে তাকাতেই দেখলো নরিতা তার দিকে হা করে চেয়ে আছে। সে ভ্রু উঁচে তাকাতেই নরিতা থতমত খেয়ে চোখ নামিয়ে ফেললো। খাওয়া শেষে সবাই কফি অর্ডার করলো। স্টাফ এসে জানালো তাদের রুম রেডি করা হয়েছে। ওরা রুমে চলে গেল ফ্রেশ হয়ে আবারও বের হবে। ঘন্টা খানিক পর সমুদ্রের জলে ভেজার মতো উপযুক্ত জামা কাপড় পরে বের হলো। রানিয়া, নরিতা, আশা আর রেজওয়ানাকে নিয়ে লিফটে উঠে নিচে নামলো। রানিয়া ভাইকে ফোন দিতে রক্তিম এগিয়ে এলো। রক্তিমের হাতে ডিএসএলআর ক্যামেরা, পরনে একটা কালো টি শার্ট আর 3/4 প্যান্ট, পায়ে স্যান্ডেল। রক্তিমের পায়ের দিকে চোখ আটকে গেল নরিতার। সে মনে মনে ভাবলো, এই ছেলেটার পুরো শরীর কি লোহার তৈরি?
হাত পায়ে মোটা মোটা দড়ির মতো পাকানো রগ বেরিয়ে আছে। শক্তপোক্ত চওড়া বুকের পাঁজর, পেশিবহুল বাহু টি শার্টের মধ্য দিয়ে ফুটে উঠেছে। কুচকে থাকা ভ্রুর নিচের চোখ জোড়া শিকারের ন্যায় তীক্ষ্ণ, যার দৃষ্টির সামনে নিজেকে অসহায় হরিণীর মতো মনে হয় যেন কোনো এক জাদু মন্ত্র বলে মানুষকে সে নিজের দিকে টেনে নিয়ে যায়। খরগোশের মতো দুটো খাড়া নাক, শ্যামলা গায়ের রং সূর্যের আলোয় আরো দীপ্তিময় ও আকর্ষণীয় লাগছে। রক্তিমের চোখে ধরা পড়ার আগে সে চোখ সরিয়ে নিল। বলা যায় না এ ছেলে তাকে দুনিয়া কাঁপিয়ে ধমকও দিতে পারে। সে জানে না সে কেন এই ছেলেকে এভাবে দেখছে, শুধু জানে এই নির্দয় ছেলেটার দিকে তার চোখ আপনা থেকেই চলে যাচ্ছে। বারবার শাসন করে চোখ দুটোকে ফেরাতে হচ্ছে। সমুদ্রের কাছে গিয়ে সবাই নিস্তব্ধ হয়ে চেয়ে রইল ছুটে আসা ঢেউয়ের দিকে। রিসর্টের নিজস্ব বীজ বলে এদিকে মানুষের ভিড় কম, যারা আছে সবাই রিসর্টের গেস্ট। সমুদ্রের বিশাল ঢেউ এসে পায়ের কাছে আছড়ে পড়ছে, আবার চলে যাচ্ছে সমুদ্রের গভীরে। বিশাল ঢেউ এসে ধাক্কা দিয়ে যায়, আবারও যাওয়ার সময় পায়ের নিচ থেকে বালি সরে গেলেই মনে হয় নিচে ভূমিকম্প হচ্ছে। আবারও পানি চলে যেতে সব স্বাভাবিক। রেজানা কালো সেলোয়ার স্যুট পরেছে, আশার পরনে একটা ধুলা শার্টের সঙ্গে ডেনিম প্লাজো প্যান্ট। আশাকে দেখে কে বলবে তার 20 বছর বয়সী একটা মেয়ে আছে? দেখে মনে হবে 30-32-এর তরুণী। রানিয়ার পরনে টি শার্ট আর জিন্স প্যান্ট। নৈরিতা পড়েছে 4 কোয়ার্টার ডেনিম জিন্সের উপরে হাঁটু অব্দি ফ্রক। রক্তিম ক্যামেরা অন করে প্রথমে সমুদ্রের বিশাল ঢেউয়ের ছবি তুলল। পাশেই নেভির তৈরিকৃত ইনানির ভাঙ্গা জেটিটি নাকি কিছুদিন আগে সমুদ্রের ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট জোয়ারের সময় তীব্র ঢেউয়ে বার্জের আঘাতে ভেঙে গেছে। এই ভাঙ্গা জেটিকেও এখন যেন শৈল্পিক সৃষ্টি বলে মনে হচ্ছে। রক্তিম তার ক্যামেরায় অনেকগুলো ছবি তুলে ফেলল, তার মধ্যে রানিয়ার অসংখ্য ছবি। একসময় বিরক্ত হয়ে রানিয়ার কাছে ক্যামেরাটা দিয়ে পানিতে নেমে গেল সে। বিরক্ত হয়ে ধমকে উঠে বলল, তোর ছবি তুই নিজে তোল, এখানে বেড়াতে এসেছি তোর ঢঙের ছবি তুলতে না। রানিয়া ভেঙচি কেটে বলল, যা তুই ছবি তুলে না দিলে মনে হচ্ছে আমি আর ছবি তুলতে পারবো না। রক্তিম পানিতে নামতে নামতে হাত উঠছে বলল, যা তোল গিয়ে, আমার মাথার তার ছিঁড়বি না, খবরদার। হ্যাঁ, টাকা দিলে এখানে ফটোগ্রাফারদের অভাব পড়বে না। রক্তিম আর বোনের কটাক্ষ শুনল না, নেমে গেল সাগরের আরো গভীরে। রেজওয়ানা ডেকে বলল, রক্তিম এত ভেতরে যাস না, ঢেউয়ে ভেসে যাবি। রক্তিমের কানে তখন ঢেউয়ের গর্জন ছাড়া আর কোনো শব্দও যাচ্ছে না। নরিতা রক্তিমকে এত ভেতরে যেতে দেখে বলল, আম্মু উনি এত গভীরে কেন গিয়েছে? যদি ঢেউয়ে তলিয়ে যায়? রানিয়া হেসে বলল, যতটা গভীর দেখা যাচ্ছে আসলে ততটা গভীর না, চলো তোমাকে নিয়ে যাই। না, আমি এত ভেতরে যাব না, আমার ভয় করে। আরে চলো তো, এত ভীতু কেন তুমি? মায়ের একমাত্র মেয়েরা বুঝি তোমার মতন ভীতু হয়? আসলে ভাই বোন নেই তো, এজন্য সাহস করে কিছু করতে পারোনি। চলো আমার সঙ্গে, আমি আছি, দেখো কিছুই হবে না। রেজওয়ানার হাতে ক্যামেরা ধরে দিয়ে আশাকে বলল, আন্টি ওকে নিয়ে যাচ্ছি পানিতে ভিজতে। আশা বলল, আচ্ছা, বেশি ভেতরে যেও না, ও কিন্তু সাঁতার জানে না। রানিয়া নরিতার হাত ধরে নিয়ে চলল সমুদ্রের ভেতরে। একটু একটু করে প্রথমে ভয় পেলেও ধীরে ধীরে সে বুঝে গেল আসলে তেমন গভীর না, শুধু বড় বড় ঢেউ এসে চুল থেকে মাথা পর্যন্ত ভিজিয়ে দিয়ে যায়। এছাড়া পানি হাঁটু পর্যন্ত হবে না। দুজন যেতে যেতে রক্তিমের কাছাকাছি চলে গেল। আশেপাশে আরও ছেলেমেয়েরা পানিতে নেমেছে। রানিয়া আর নৈরিতা এক একটা ঢেউ আসে আর একে অপরকে শক্ত করে ধরে রেখে ঢেউয়ের মোকাবেলা করে। প্রতিটা ঢেউয়ের সঙ্গে সঙ্গে ওরা হাসিতে ফেটে পড়ছে। নৈরিতার এত আনন্দ হচ্ছে যে মনে হচ্ছে সমুদ্রের প্রতিটা ঢেউয়ের ভয়ের সঙ্গে আনন্দও মিশে আছে। মুখে সমুদ্রের নোনা পানি ঢুকে লবণাক্ত স্বাদ পাচ্ছে। ঢেউর সঙ্গে সমুদ্র মুঠো মুঠো বালি নিয়ে এসে সাগর পাড়ে ফেলে দিয়ে যাচ্ছে। চুলে মুখে বালিতে মাখামাখি হয়েছে। পানির সঙ্গে খেলতে খেলতে কখন যেন নৈরিতা সাগরের আরো গভীরে চলে গেছে। এক একটা ঢেউ এসে একবার সমুদ্রের বাইরে নিয়ে আসছে, আবার ফিরতি ঢেউ আবারও ভেতরে টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎই বিশাল একটা ঢেউ দানা পাকিয়ে পাকিয়ে এলো, আছড়ে পড়ল সমুদ্রের গোসল করতে নামা মানুষের উপর। পরক্ষণে ফিরে যাওয়ার সময় কয়েকজনকে টেনে নিয়ে গেল। নৈরিতা সেই ঢেউয়ে হাবুডুবু খেতে খেতে তলিয়ে গেল। চোখে মুখে বালি ভর্তি লবণাক্ত নোনা পানি ঢুকে গেছে।
চোখ খুলে তাকাতে পারছে না, মুখ খুলে শ্বাস নিতেও পারছে না। চিৎকার দিতে চাইলেও গলা দিয়ে শব্দও বের করতে পারল না। বোধ বুদ্ধি হারিয়ে গেছে পানিতে তলিয়ে গিয়ে। কি করবে কিছুই যেন বোধগম্য হচ্ছে না। যখন মনে হলো সে চলে যাচ্ছে সমুদ্রের আরো গভীরে, আম্মু দাঁড়িয়ে আছে ওই পারে তার অপেক্ষায়, তখনই একটা শক্ত কিছু এসে তার জামা টেনে ধরলো। হ্যাচকা টানে কাছে এনে ঝাপটে ধরলো শক্তপোক্ত প্রশস্ত বুকের সঙ্গে। নরিতা চোখ বন্ধ করে খুলে দেখতে পেল না মানুষটাকে। তার আগেই আর একটা ঢেউ এসে নাকে মুখে ঢুকে পড়ায় সে জ্ঞান হারালো। লোহার বেড়ির মতো শক্ত হাত জোড়া নরিতাকে নিজের সঙ্গে চেপে ধরে রাখলো অপরূপ সৌন্দর্যের অধিকারী সমুদ্রের বিশাল রাক্ষসী ঢেউয়ের থাবা থেকে বাঁচাতে। সমুদ্র একদিকে যেমন মুগ্ধতা ছড়ায়, অপরদিকে তেমনই কেড়ে নিতেও জানে। সর্বগ্রাসী রাক্ষসী সমুদ্র তার বিশাল বুকে মানুষকে টেনে নিয়ে যেতে একটু কার্পণ্য করে না। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না তুই। আনন্দ করতে এসে আজ লাশ নিয়ে ঢাকায় ফিরতে হতো। রাগে ফুঁসে উঠেছে রক্তিমের ভেতরটা, আর রাগটা ঠিক তার মা বোনের প্রতি। সেই বাস কাউন্টার থেকে আলগা ঝামেলা জুটিয়েছে। আজ কোনো অঘটন ঘটে গেলে তার দায়ভার কি তাদের উপর বর্তাতো না? অন্য কারোর মৃত্যুর দায় তারা কেন নেবে, যাদের ভালো করে চেনে না জানে না? রানিয়া ভয়ে ভয়ে বলল, ভাই আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। তাছাড়া এখানে অনেকেই তো ছিল, কারোর সঙ্গে এমন তো হয়নি। রক্তিম হাত উঠিয়ে চড় মারল বোনের গালে। হিসিয়ে বলল, অন্য কারো কিছু হলো না সেটা আমার দেখার বিষয় না। তুই কেন ওই মেয়েকে ফোর্স করে নিয়ে গেলি? মরলে তো সব দোষ তোর হতো, ওই নাদার মেয়ের না। রানিয়া গালে হাত দিয়ে ভয়ে গুটে গেল। চোখ দুটো ছলছল করছে, অভিমানে ঠোঁট ফুলালো। রেজওয়ানা ছেলেকে শান্ত করতে চাইলেন। রক্তিম, কি করছিস? ওকে কেন মারলি? আল্লাহর রহমতে কিছু হয়নি তো মেয়েটার। তোকে উছিলা করে আল্লাহ ওকে বাঁচিয়েছে। এখন শান্ত হ, ওকে আর বকিস না। সমবয়সী দুইটা মেয়ে একসাথে একটু আনন্দ করতে চেয়েছে। দুর্ঘটনা যে কোনো সময়ই ঘটতে পারে, তাই বলে কার ওপর দোষ চাপালে তো হবে না। হ্যাঁ, তোমার মেয়ের আনন্দ এখন মাথায় উঠতো যদি আমি সময় মতো খেয়াল না করতাম। রাখে আল্লাহ মারিকে, আল্লাহ ওকে বাঁচাতে চেয়েছে, তাই তোকে ওসিলা করে পাঠিয়েছে। মেয়েটা যদি অন্য দিক থাকতো তবে কি হতো ভাব। তোর কাছাকাছি ছিল বলেই তো দুর্ঘটনা ঘটেনি। সত্যি তখন বিশাল এক ঢেউয়ে সবাইকে ধাক্কা দিয়ে পানির নিচে তলিয়ে দিয়ে যায়। রক্তিমও ধাক্কাটা সামলাতে না পেরে পড়ে গিয়েছিল। উঠে দাঁড়িয়ে প্রথমেই রানিয়াকে খুঁজলো। নিজের থেকে অল্প দূরত্বে রানিয়াকে উঠে দাঁড়াতে দেখে স্বস্তি পেল। আদরে রেজওয়ানা আশাকে পা ভিজিয়ে হাঁটতে দেখে নিশ্চিন্ত হলো। চারপাশে চোখ বুলিয়ে নরিতাকে পেল না। ভালো করে আবারও চারপাশে চোখ বুলিয়ে দেখলো মেয়েটা নেই। এক একটা বিশাল ঢেউ যেন ফনা তুলে এগিয়ে আসছে। হঠাৎই যেন সমুদ্র ভয়ঙ্কর উত্তেজিত হয়ে উঠেছে। উত্তাল ঢেউ এসে আছড়ে পড়ছে সাগর পাড়ে। জোয়ারের সাথে সমুদ্রের তলায় বালি টেনে নিয়ে যাচ্ছে, ফলে পায়ের তলায় খাদের সৃষ্টি হচ্ছে। পায়ের নিচের বালি সরে যাওয়ায় দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। বাতাসের তীব্রতা বেড়েছে, সেই সাথে সাগরের ঢেউ বিধ্বংসী রূপ নিচ্ছে। রক্তিম পেছন ফিরে একটা জামার একটু অংশ বেলুনের মতো ভেসে যেতে দেখে ঢেউয়ের তোর সামলে সাঁতরে গিয়ে জামা ধরে টান দিতেই বুঝলো এটা একটা মানুষ, যে কিনা ক্রমেই তলিয়ে যাচ্ছে। জামা টেনে ধরে শরীরের অংশ খুঁজে হাতটা টেনে ধরলো। তখনই মেয়েটা পানিতে হাবডুবু খাচ্ছে। দুহাতে কাছে টেনে জড়িয়ে ধরলো। কাছে এনে মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলো মেয়েটা জ্ঞান হারিয়েছে। তারপর কি হলো তার এই মুহূর্তে ভাবতে ইচ্ছে হলো না তার। নরিতার যখন জ্ঞান ফিরে এলো তখন সে নিজেকে হোটেলে টান টান করে বিছিয়ে রাখা স্বচ্ছ বিছানায় আবিষ্কার করে। আশা ওর মাথার কাছে বসে আছে। চোখ মেলে তাকাতেই আশা মেয়েকে জড়িয়ে ধরলো। আশা সহজে কখনো নিজের চোখের পানি খরচ করে না। অনেক স্ট্রাগল করে মেয়েকে নিয়ে জীবনযাপন করছে। লোকের কত কথা পায়ে মারিয়ে সামনে এগিয়ে গিয়েছে, কিন্তু আজকে যখন মেহুস নরিতাকে কুলে নিয়ে রক্তিম পানি থেকে উঠে এলো তখন নিজেকে আটকে রাখতে পারেনি কি হতে যাচ্ছিল সেটা ভেবে। তার একমাত্র বেঁচে থাকার অবলম্বন তার মেয়ে। সেই মেয়ের মৃত্যু নিজের চোখে দেখা সম্ভব না। নরিতা খুক খুক করে কেসে উঠল। আশা সোজা হয়ে বসে মেয়ের মুখে হাত বুলিয়ে বলল, কি হয়েছে নৈরি? ঠান্ডা লেগে গেল নাকি? আল্লাহর অশেষ রহমত তুই সহি সালামত আছিস, সুস্থ আছিস। আম্মু মুখে বালি বলেই বিছানা থেকে নেমে গেল।
ওয়াশরুমে ঢুকে বেসিনের সামনে দাঁড়িয়ে মুখে পানি নিয়ে কুলকুচি করলো। মনে হচ্ছে গলায়ও বালি আটকে আছে। মাথা তুলে ওয়াশরুমের বড় আয়নাটার দিকে চেয়ে নিজেকে বিধ্বস্ত মনে হলো। মনে হচ্ছে তার উপর দিয়ে বিশাল টর্নেডো বয়ে গেছে। মাথায় হাত দিয়ে দেখে চুলে বালুর ঢেলা, পরনের জামা বালিতে মাখা। আশা পেছন পেছন এসে বলল, তোর কি বেশি খারাপ লাগছে? না, গোসল করব, পুরো শরীরে মাথায় বালুর ভিড় লেগেছে। আচ্ছা আয়, আগে তোর চুলটা আমি ভালো করে ধুয়ে দেই, তারপর গোসল করে নিস। নরিতা বাধা দিয়ে বলল, না তুমি যাও, আমি একাই পারবো। আশা একটু দ্বিধান্বিত হয়ে জিজ্ঞেস করলো, সত্যি পারবি? কোনো হেল্প লাগবে না? না, যাও তুমি। আশা বের হয়ে গেল। নরিতা ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে ডাকলো, আম্মু আমি এখানে কিভাবে এলাম? তুই যখন পানিতে হাবুডুবু খেয়ে ঢেউয়ের সঙ্গে সাগরের আরও গভীরে তলিয়ে যাচ্ছিলি, তখন রক্তিম ছেলেটা তোকে টেনে তুলে পাড়ে নিয়ে এসেছে। আমি তো একটু হলেই স্ট্রোক করে ফেলতাম তোকে বেহুশ দেখে। রক্তিম বলল, আন্টি চলুন ওকে হোটেলে নিয়ে যাই, ওখানে ওদের নিজস্ব মেডিকেল অফিসার আছে। আমি তো পাগলের মতো ছিলাম, বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছিলাম। রক্তিম আমার উত্তরের অপেক্ষা না করেই তোকে পাজা কোলে তুলে নিয়ে এলো হোটেলে। রুমে এসে রিসেপশনে ফোন দিয়ে বলল ইমার্জেন্সি মেডিকেল সাপোর্ট দরকার। এরপর ডক্টর এসে তোকে দেখে গেছে, নার্সকে নিয়ে প্রাথমিক ট্রিটমেন্ট করেছে। ভাগ্যিস ছেলেটা তোর কাছাকাছি ছিল, না হলে তোকে এতক্ষণে সমুদ্র টেনে নিয়ে যেত। নৈরিমা, আমরা বেড়াতে এসেছি, আনন্দ করবি, কিন্তু একটু সতর্ক থাকবি না? নরিতা অন্যমনস্ক হয়ে গেল কিছুক্ষণের জন্য। তারপর বলল, আমি গোসল করে আসি, বালুতে পুরো শরীর মাথা চিকচিক করছে। তুই যা, আমি তোর জামা বের করে রাখছি। নরিতা মাথায় শ্যাম্পু মেখে দু হাতে চুলের গোড়া ঘষে ঘষে বালি পরিষ্কার করতে লাগলো। তার মনে পড়ল তখনকার কথা। সে যখন পানিতে হাবুডুবু খেতে খেতে দু হাতে পানি ঠেলে উপরে উঠে বাঁচার চেষ্টা করছিল, তখনই তার হাত একটা শক্তিশালী হাতের মধ্যে চাপা পড়ল। তাকে টেনে নিয়ে দু হাতে জড়িয়ে ধরেছিল। তখনই আবার একটা বিশাল ঢেউ এসে পেছন থেকে ধাক্কা দেয়। তাল সামলাতে না পেরে মানুষটা তাকে নিয়েই পড়ে যায়। তারপর আর কিছু মনে নেই তার। গোসল সেরে টাওয়েলে চুল বেঁধে নিল, অন্য একটা টাওয়েল গায়ে পেঁচিয়ে বের হলো। আশা বলল, চুলটা ভালো করে মুছে একটা জামা নাও, আমি গোসল সেরে আসি, এরপর লাঞ্চ করতে যাব। রানিয়া ফোন করেছিল তৈরি হয়ে বের হতে। তুমি কি যেতে চাও? মা খাবারটা রুমেই অর্ডার করব? নরিতা বিছানায় বসে মাথা নেড়ে বলল সে যেতে পারবে। চুল থেকে টাওয়েল খুলে অন্য মনস্ক হয়ে রইল। আজ যদি সে পানিতে ভেসে যেত, তবে তার লাশটাও হয়তো খুঁজে পাওয়া যেত না। তার মা তাকে ছাড়া কিভাবে বেঁচে থাকতো? রক্তিম যদি তাকে টেনে না তুলতো তবে? নরিতা মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করলো রক্তিমের প্রতি। ছেলেটা কর্কশ স্বভাবের হলেও মনটা ভালো। সে সিদ্ধান্ত নিল রক্তিমকে থ্যাঙ্কস জানাবে তার প্রাণ বাঁচানোর জন্য। আচ্ছা, সে থ্যাঙ্কস বললেও কি ছেলেটা ভ্রু কুঁচকে অনুসন্ধানী দৃষ্টিতে তাকিয়ে থাকবে, নাকি স্বাভাবিকভাবে কথা বলবে? এ ছেলের চোখ দেখলে মনে হয় সে সবাইকে কোনো কারণে সন্দেহ করে। কিসের এত সন্দেহ তার? নাকি এটা তার চোখের দোষ? চুলের পানি মুছে একটা লং জামা পরলেও মুখে ময়শ্চারাইজার সানস্ক্রিন মাখিয়ে ঠোঁটে হালকা গোলাপি লিপ জাল দিয়ে তৈরি হলো। আশা গোসল সেরে বের হতেই মা মেয়ে তৈরি হয়ে রুম থেকে বের হলো। করিডোর ধরে এগিয়ে যেতেই রক্তিম, রানিয়া, রিজওয়ানাকে দাঁড়িয়ে উত্তেজিত হয়ে কথা বলতে দেখলো। মা মেয়ে দুজনেই থেমে যায়, সামনে এগিয়ে যাওয়ার তাগিদ অনুভব করে না। রক্তিম যখন উত্তেজিত হয়ে কথাগুলো বলছিল, তখন তারা করিডোরে দাঁড়িয়ে সব কথাই শুনতে পেল। রানিয়াকে চড় মারতেই নৈরিতা কেঁপে উঠে মৃদু চিৎকার করে উঠল। মুহূর্তেই 3 জোড়া চোখ ঘুরে গেল তার দিকে। আশা আর নৈরিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে রেজওয়ানা অপ্রস্তুত হলো। ছেলের প্রতি ভীষণ রাগ হলো। নরিতা ফুপে কেঁদে উঠে মুখে হাত চাপা দিয়ে দৌড়ে আবার নিজের রুমে ফিরে গেল। রেজওয়ানা ছেলেকে তখন বোঝালেন আশা রক্তিমের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলল। সারা দুপুর বিকেলে নরিতা কিছুই খেলো না, রুম থেকে বের হলো না। আশা অনেক সাথে করেও খাওয়াতে পারল না। সন্ধ্যের সময় আশাকে ফোন দিয়ে রক্তিম কথা বলল। কিছুক্ষণ পর রানিয়া এসে ওকে জোর করে টেনে তুলে বাইরে নিয়ে এলো। রিসর্টের কফি কর্নারে বসে নরিতার ফেভারিট পেস্ট্রি চকলেট সুইস রোল অর্ডার করলো। কিছুক্ষণ পর সে আশা আর রেজওয়ানা ওদের সঙ্গে জয়েন করলো। তাদের জন্য কেক কফি অর্ডার করলো। রক্তিম মাদুরে বসে একা একাই সন্ধ্যার নাস্তা সারলো। আর একটু পর আর চোখে 4 নারী মূর্তিকে দেখলো। আশা অবশ্য ডেকেছিল তাদের সঙ্গে বসতে,
কিন্তু সে গেল না জরুরি ফোন কলের কথা বলে। ফোনে বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে আজকের ঘটনা বর্ণনা করলো বিরক্তির সঙ্গে। বন্ধুদের কেউ সান্ত্বনা দিল, কেউ টিজ করলো সুন্দরী মেয়ের রক্ষক বলে। সুন্দরীদের বাঁচালে নাকি মেয়েরা ছেলেদের প্রেমে পড়ে যায়। রক্তিম অবশ্য বন্ধুদের কথায় পাত্তা দিল না। রেজওয়ানা নরিতাকে শুনিয়ে নিজের ছেলের কাণ্ড জ্ঞানহীন আচরণের জন্য কতক্ষণ বকাঝকা করলো, যদিও পুরোটাই ছেলের অগোচরে। আল্লাহ কিভাবে তাকে এমন একটা বিবেকহীন পাষাণ ছেলে দিল সেটা নিয়ে আফসোস করলো। রানিয়া নরিতাকে কানে কানে ফিসফিসিয়ে বলল, ওকে কিভাবে শাস্তি দিই দেখো শুধু। নরিতা বাচ্চাদের মতো খুশি হয়ে বলল, এত বড় মানুষকে কি শাস্তি দেব আপু? কি শাস্তি? ওকে দিয়ে যদি এখন 500 ছবি না তুলিয়েছি তবে আমার নামও রায়না না। নরিতা স্বাস্থ্যের কথা শুনে ফট করে হেসে ফেলল। রিনিঝিনি হাসির শব্দে রক্তিম ঘাড় ঘুরে তাকালো, চেয়ে রইল নরিতার চোখের দিকে। মেয়েটা হাসলে তার চোখও হাসে, চোখের নিচ সামান্য ফুলে যায় হাসির দমকে। চোখের উপরের পাতা ভাসা ভাসা, পটল চেরা চোখ, সরু নাক, পাতলা চিকন ঠোঁট, সব মিলিয়ে মেয়েটা দেখতে ভারী সুন্দর। রানিয়া নরিতাকে নিয়ে উঠে গেল বাইরে। পুরো রিসর্ট আলোয় ভেসে যাচ্ছে। পুলের পানিতে নীল আলো জ্বলছে, স্বচ্ছ নীল পানিতে হালকা ঢেউ খেলছে। ঘুরে ঘুরে পুরো রিসর্ট দেখলো। রানিয়া ভাইকে ডেকে এনে তার ক্যামেরায় ছবি তুলে দিতে বলল। রক্তিম এবার কোনো তারা কথা বলল না, ক্যামেরা নিয়ে আসি বলে চলে গেল। কিছুক্ষণ পর ক্যামেরা হাতে ফিরে এলো। রানিয়া নরিতাকে সঙ্গে নিয়ে রিসর্টের বিশেষ বিশেষ জায়গাগুলোতে দাঁড়িয়ে ফটোশ্যুট করলো। নরিতা প্রথমে রক্তিমের ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে ইতস্তত করলেও রানিয়া তাকে নিয়ে গিয়ে ভাইকে যেন আদেশ করছে এমনভাবে ছবি তুলে দিতে বলল। রানিয়া ইতিমধ্যেই বুঝতে পেরেছে নরিতা মেয়েটা ভীষণ আহ্লাদী আর নরম মনের, যাকে একটু আদর দিয়ে নিজের ইচ্ছে মতো মানিয়ে নেওয়া যায়। রাতে ডিনার করতে তারা রিসর্টের বাইরে একটা রেস্টুরেন্টে গেল। সেখানে 8 পদের ভর্তা, লইট্টা ফ্রাই, ঝাল ঝাল পাহাড়ি মুরগির কষা মাংস আর ঘন ডাল দিয়ে তৃপ্তির সঙ্গে ভাত খেলো। রেস্টুরেন্টের সামনে খোলা জায়গায় গান বাজনা হচ্ছে। খাওয়া শেষে ওরা সেখানে বসলো। একটা অফিস থেকে ট্যুর এসেছে, তারাই মূলত এই গান বাজনার আয়োজন করেছে। কক্সবাজার থেকে কয়েকজন স্থানীয় শিল্পী এসেছে, রাম গিটার বাজিয়ে গান গাইছে। স্পিকার রাখা হয়েছে কয়েকটা। 12টা পর্যন্ত বসে বসে গান বাজনা উপভোগ করলো। 12টায় গানের আসর শেষ হলে তারা রিসর্টে ফিরে এলো। তখনও রিসর্টে গ্যাস্টের কোলাহল থামেনি, বরং মনে হচ্ছে এখনও সন্ধ্যা রাত রয়ে গেছে। সবাই পুলের চারপাশে হেঁটে বেড়াচ্ছে, অনেক চেয়ারে বসে গল্প করছে। রক্তিম রুমে ফিরে ফ্রেশ হয়ে ক্যামেরাটা হাতে নিয়ে বসলো। একে একে আজকে সারাদিনের ছবিগুলো দেখলো। ভোর 6টা বাজে। রক্তিম ভোরের সূর্যাস্ত দেখার জন্য সমুদ্রের পাড়ে এসেছে। আজকে মনে হচ্ছে পানি কয়েক কিলো ভাটিতে নেমে গেছে, অথচ গতকাল পানির জোয়ারে অনেক উজানে উঠে এসেছিল। রাতেও রেস্টুরেন্টে যাওয়ার সময় দেখেছে সমুদ্রের তীব্র স্রোত, বিশাল বিশাল ঢেউ যেন কুণ্ডলি পাকিয়ে উজানে উঠে আসছে, অথচ ভোরের আলো ফুটতে সেই স্রোতের চিহ্ন মাত্র নেই। সমুদ্রের পানিতে ডুবে থাকা অসংখ্য প্রবল পাথর ভেসে উঠেছে। পুরো জায়গাটা এখন বড় অচেনা ঠেকছে, যেন এখানে এসে গতকাল আসেনি। এই তো বালির উপর আটকে থাকা এই বিশাল জাহাজটাকে গতকাল দেখেছে সমুদ্রের মাঝে, আর এখন জাহাজ থেকে প্রায় 2 কিলো দূরে সাগরের পানি নেমে গেছে। আসলে সমুদ্র এক এক সময় তার এক এক রূপে হাজির হয়, কখনো সৌন্দর্যের মূর্তমান প্রতীক, চোখ ধাঁধানো মন মাতানো সৌন্দর্য, আবার কখনো ভয়ঙ্কর বিধ্বংসী রূপ নিয়ে হাজির হয়। রক্তিম তার ক্যামেরাটা নিয়ে এসেছে সকালের জনমানব শূন্য সমুদ্রের বিশেষ বিশেষ কিছু প্রাকৃতিক দৃশ্যের ছবি তুলবে বলে। বেশ কিছু ছবি তোলার পর একটা বিশেষ চরিত্রের উপর তার ক্যামেরা ঘুরে গেল। এই চরিত্র এত সকালে একা একা এখানে কি করছে? দূর থেকে কয়েকটা ক্যান্ডিড ফটো তুলে ফেললো ফটাফট। জানে কাজটা ঠিক হচ্ছে না, কারোর অনুমতি ছাড়া তার ছবি তোলা অন্যায়, তবু তার অমনোযোগী মুহূর্তটা ক্যাপচার করার লোভ সামলাতে পারল না। কেন পারল না সেই প্রশ্ন নিজেকে করা প্রয়োজন হলেও তার মনে তেমন কোনো প্রশ্নের উদয় হলো না। ধীরে ধীরে হেঁটে কাছে গিয়ে পেছনে দাঁড়িয়ে গমগমে স্বরে বলল, সকাল সকাল কি আবার সাগরে ডুবে মরার শখ হয়েছে? বারবার কিন্তু কেউ বাঁচাতে আসবে না। বাবা যখন মারা যায় তখন নরিতা এসএসসি পরীক্ষার্থী ছিল। বাবার মৃত্যুতে নরিতা মানসিকভাবে ভেঙে পড়ে।
খাওয়া দাওয়া এক প্রকার বন্ধ হয়ে যায়। একমাত্র মেয়ে হওয়ায় নরিতা ছিল বাবার চোখের মণি। আদর আলাদও সে পুরোপুরি পেয়েছে। দিনে দিনে বয়স বাড়লেও সে ছিল ছোট বাচ্চাদের মতো দুনিয়াবি থেকে অনেক দূরে রূপকথার জগতে। জীবনটা তার কাছে রূপকথার মতোই ছিল, যেখানে সে ছিল সুখী রাজকন্যা রূপাঞ্জল, যার জীবনে কোনো দুঃখ ছিল না, আদরের কমতি ছিল না। কখনো তাকে নিজ হাতে খাবার খেতে হয়নি, কারণ সবসময় বাবার হাতে খেয়েছে, আর বাবার অনুপস্থিতিতে মায়ের হাতে। আশার ভাই বোন সবসময় মেয়েকে এত আদর আহ্লাদ দেওয়ায় বকাঝকা করত। তাদের বক্তব্য ছিল আশা আর শামসেরা মাত্রাতিরিক্ত আদর আহ্লাদে মেয়ে ইমেচিওর রয়ে গেছে। তারা নন্দিতাকে স্বাবলম্বী হতে দিচ্ছে না। পৃথিবীর সকল বাস্তবতা থেকে দূরে সরে রেখে ওকে মানসিকভাবে পঙ্গু করে ফেলেছে। নরিতার মানসিক পরিপক্কতা একটা প্রাইমারি স্কুল পড়ুয়া বাচ্চার চেয়েও কম। মেয়ে বড় হচ্ছে, অথচ বাবা মার আচরণ মনে হয় নরিতা 5-6 বছরের ছোট বাচ্চা। এভাবে তারা মেয়ের ভবিষ্যৎ নষ্ট করছে। নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি হচ্ছে না, মানসিক বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে। নরিতার বাবা অবশ্য এসব কথা মোটেও কানে নিত না। সে যদি তার মেয়েকে আহ্লাদ না করে, তবে কি অন্য বাড়ির মানুষ করবে? মেয়ে বড় হবে, বিয়ে হবে, তখন এমনিতে সে দূরে চলে যাবে। তার আগ পর্যন্ত না হয় বাবার আদরের রাজকন্যা হয়ে থাকুক। তাছাড়া সময় মানুষকে এমনিতেই পরিপক্ক করে তোলে। কথাটা অবশ্য তিনি ভুল বলেননি, যার প্রতিফলন পরবর্তীতে দেখা গিয়েছে। এসএসসি পরীক্ষার সময় পর্যন্ত নৈরিতাকে স্কুলে ওর বাবা আনা নেওয়া করেছে। কখনো তাকে একা বাড়ির বাইরে যেতে দেয়নি। ছোট বাচ্চাদের মতো হাত ধরে রাস্তা পারাপার করেছে। রাতে ঘুমের সময় মেয়ের মাথায় হাত বুলিয়ে গল্প করেছে। প্রতি বছর আয়োজন করে জন্মদিন পালন করা হতো। একমাত্র মেয়ে বলে কখনো কোনো কিছুর অভাব বোধ করতে দেয়নি। নরিতার বাবা ছিলেন পিডিবির নির্বাহী প্রকৌশলী। শত ব্যস্ততায়ও মেয়ের সকল আবদার পূরণ করার চেষ্টা করতেন। শামসের তখন পিডিবির হবিগঞ্জ শাখায় পোস্টিং। নরিতা তখন হবিগঞ্জের সরকারি গার্লস স্কুলে পড়াশোনা করত। যেদিন বাবা মারা যায় সেদিন নরিতার গণিত পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ হল থেকে বের হয়ে বাবার সঙ্গে রেস্টুরেন্টে বাবা মেয়ের একসঙ্গে লাঞ্চ করার কথা ছিল, কিন্তু পরীক্ষা শেষে বাইরে এসে বাবাকে খুঁজে পেল না। তার বদলে বিমর্ষ মুখে মামাকে দাঁড়িয়ে থাকতে দেখলো। মামাকে দেখে অবাক হয়ে বারবার বাবার কথা জিজ্ঞেস করলেও তেমন সন্তোষজনক উত্তর পাওয়া গেল না। মামা শুধু বলল বাবা অফিসের জরুরি কাজে আটকে গেছে, তাই মামা এসেছে। বাবা কখনো এমন করেনি, নিজে আসতে না পারলে আম্মু চলে এসেছে। কিন্তু আজ আম্মু আসেনি, আর মামার তো আজ আসার কথা ছিল না। বাড়ি ফিরেই নিষ্ঠুর সত্যের মুখোমুখি হলো যখন তাদের সরকারি কোয়ার্টারের সামনে খোলা জায়গায় খাটিয়ায় লাশ দেখলো। তাকে দেখেই মামি খালারা উচ্চ শব্দে কেঁদে উঠে জড়িয়ে ধরলো। কিংকর্ত বিমূঢ় নৈরিতা বুঝতে পারল না মামি কেন কাঁদছে, খালা কেন তাকে এভাবেই জড়িয়ে ধরে বিলাপ করছে। তখনই কেউ লাশের মুখের উপর থেকে সাদা কাফনের কাপড়টা সরিয়ে দিল। নৈরিতা ছোট মস্তিষ্কের কয়েক সেকেন্ড লাগলো তার জীবনের চরম সত্যিটা উপলব্ধি করতে। একটা চিৎকার দিয়ে সে জ্ঞান হারিয়ে পড়ে গেল। যখন জ্ঞান ফিরে এলো তখন নিজেকে বিছানায় শুয়ে থাকতে দেখলো। কিছুক্ষণের মধ্যে মাথা ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল। বাবার কথা মনে হতেই বিছানা থেকে নেমে দৌড়ে বাইরে যেতে গেলে ড্রয়িং রুমে তানজিম ভাই তাকে টেনে ধরলো। মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। নরিতা তানজিম ভাইকে ধাক্কা দিয়ে সরিয়ে বাবা আমার বাবা বলতে বলতে খাটিয়ার কাছে গিয়ে জড়িয়ে ধরলো। কাফনের কাপড় সরিয়ে বাবার সারা মুখে চুমু দিয়ে ডাকলো, বাবা ওঠো, আমাদের তো আজ একসাথে দুপুরে খাওয়ার কথা ছিল। দেখো আমি এখনো কিছু খাইনি, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। সকালে তুমি জোর করে একটা ডিম রুটি খাইয়ে দিলে, আমাকে এখন মুখে তুলে খাইয়ে দেবে? তুমি জানো না আমি নিজে নিজে খেতে পারি না? বা আমার লক্ষ্মী বাবা উঠে এসো, তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? আম্মু আমাকে বকা দিলে কে বলবে আমার মেয়ে এখনো ছোট বাচ্চা, ওকে বকো না, বলো না বাবা। বাবা বাবা আমার বাবা ওঠো বাবা। সকাল সকাল কি আবার সাগরে ডুবে মরার শখ হয়েছে, নাকি সুইসাইডাল অ্যাটেম্প্ট নেওয়ার ইচ্ছা? বারবার কিন্তু কেউ বাঁচাতে আসবে না। কারো গমগমে গলার স্বরে নিজের অতীত স্মৃতি থেকে বের হয়ে ফিরে তাকালো। দুজনেই চেয়ে রইল দুজনের দিকে। ছেলেটা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু প্রশ্নটা যে সে শুনতে পায়নি তা কি বলবে? না থাক, আবার দেখা যাবে ধমক ধামক শুরু করেছে। হাঁটতে হাঁটতে কখন যেন চলে এসেছে পানির কাছে। পা ডুবে দাঁড়িয়ে সকালে ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে বাবার কথা মনে হলো তার। বাবার সাথে থাকলে কত আনন্দ হতো তার আর আম্মুর। বাবার প্রস্থানে আম্মুর জীবনটা কেমন রুটিনে বাধা পানসে হয়ে গেছে।
রক্তিমের ক্যামেরার লেন্সে যখন ধরা পড়ল তখন চমৎকৃত হলেও বটে। এই চিজ সকাল সকাল এখানে কি করছে? সাহস আছে বটে, একা একাই বের হয়ে এসেছে এই নির্জন সমুদ্রের পাড়ে, যা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে পারে। তা কি মেয়েটা জানে? মেয়েটার চোখের পানি দেখে থমকে গেল সে। মেয়েটা কি এই ভোর সকালে ঘুম থেকে উঠে এসেছে কাঁদার জন্য? কেন কাঁদছে? গতকাল আসার কাছে নরিতার বাবার কথা শুনেছে, তখনই মনে মনে অনুতপ্ত হয়েছে, কিন্তু মেয়েটাকে সরি বলা হয়নি। আসলেই তো গতকালের ঘটনায় মেয়েটার দোষ কোথায় ছিল? সমুদ্রে আনন্দ করতে নেমে সকলেই একটু দিশাহীন হয়ে পড়ে। হ্যাঁ, একটু সতর্ক থাকা উচিত ছিল, কিন্তু দুর্ঘটনা তো যে কারোর সঙ্গেই ঘটতে পারে, মনে মনে ভাবল সে। রক্তিমকে দেখে নরিতা প্রথমে একটু ভয় পেল, পরক্ষণে মনে হলো লোকটাকে তার ধন্যবাদ জানানো হয়নি। তার জীবন বাঁচিয়েছে, একটা ধন্যবাদ দিলেও কি সেই ঋণ শোধ হবে? জীবনের বিনিময়ে তো কোনো কিছুর সঙ্গেই হয় না। সরি। থ্যাঙ্কস। দুজনে একসঙ্গে বলে উঠল। নরিতা ভরকে গেল। এই লোক সরি বলছে কেন? আর রক্তিম ভাবছে, থ্যাঙ্কস কিসের জন্য? ভাবনার মাঝে আবারও দুজন একসঙ্গে বলে উঠল, সরি কেন? থ্যাঙ্কস কেন? একসঙ্গে কথা বলায় দুজনেই এবার হেসে ফেলল। নরিতা একটা প্রবাল পাথরের উপর বসে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।